আচ্ছা, তো আজকে 8 নম্বর লেকচার, আর এর আগে লেকচার 7 তো ছিল না। হ্যাঁ, লেকচার 7-এ আমরা যেগুলা মানে মেইন টপিক যেটা ছিল এটা ছিল বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস, এবং আ, এইটাও আমরা দেখছি যে আমাদের বাস্তব গ্যাস সমূহ সকল তাপমাত্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না। এটা হয় উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আংশিক আচরণ করে, তাও পুরোপুরি না। ওকে। এবং অ্যামাগা বক্ররেখাগুলো দেখছিলাম। এটা দুই তোমার কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের জন্য একরকম, অর্থাৎ প্রথমে নিচে নামবে চাপ বাড়ার সাথে সাথে, তারপরে আবার একটা নির্দিষ্ট চাপে গিয়ে সর্বনিম্ন মান থেকে আবার ধীরে ধীরে আবার বাড়তে থাকবে। আর হাইড্রোজেন এবং হিলিয়ামের যে অ্যামাগা বক্র, অর্থাৎ পিভি ভার্সেস পি এর যে গ্রাফ, এরা শুরু থেকেই বাড়তে থাকে, এগুলো আমরা পড়ছিলাম। এবং নিম্নচাপ নিম্নচাপ অঞ্চলে জেড এর মান 1-এর থেকে ছোট এবং উচ্চচাপ অঞ্চলে জেড এর মান 1-এর থেকে বড়, এবং এগুলা গ্রাফ থেকে কিভাবে আসে এগুলো আমরা শিখছি। আচ্ছা, এখন আজকে গ্যাসসমূহের আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ, যে কি কি এই যে কারণে আমাদের রিয়েল লাইফে যেগুলো গ্যাস পাওয়া যায় সেগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। এখন আদর্শ গ্যাসের আমরা কিছু স্বীকার্য পড়ছিলাম। এর মধ্যে দুইটা স্বীকার্য এইখানে মেইন ফ্যাক্টর আর কি। একটা হচ্ছে আদর্শ গ্যাসের আয়তনের ক্ষেত্রে আমরা শিখছিলাম যে আদর্শ গ্যাসের আয়তন পাত্রের আয়তন অনেক বেশি নগণ্য। এবং কালকে বাস্তব গ্যাসের কিছু স্বীকার্য আমরা শিখছিলাম, সেই ছিল বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই গ্যাসের অনুষঙ্গের নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয় না। এটা একটা ফ্যাক্টর, যে কারণে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। আর একটা ফ্যাক্টর হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক কোনো ধরনের আকর্ষণ অথবা বিকর্ষণ বল নেই, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ এবং বিকর্ষণ বল আছে। এই আন্তঃআণবিক আকর্ষণ এবং বিকর্ষণ বল চাপের ক্ষেত্রে ভূমিকা রাখে। এখন এটি এটা কিভাবে চাপের ক্ষেত্রে ভূমিকা রাখে ওইটাও আমরা এখন দেখ। ওকে। এবং আরেকটা জিনিস তো পড়ছিলাম যে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এবং এটাও আমরা আজকে এখন ভ্যান ডের ওয়াল সমীকরণ যখন পড়বো তখন এইটা ভ্যান ডের ওয়াল সমীকরণ থেকেও এটা বের করা যায়। ওকে, এটা ছিল। আচ্ছা, এখন বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের সমীকরণ যে মেনে চলে না। এখন আমরা জানি আদর্শ গ্যাসের জন্য যেটা সকল সূত্রে সমন্বিত সূত্র, এটা ছিল পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এটা মেনে চলে না, এর কারণ হচ্ছে দুইটা। দেখো, এর কারণ হচ্ছে দুইটা। এক নাম্বার কারণ যেটা বললাম, এটা হচ্ছে আয়তন। এক নাম্বার কারণটা হচ্ছে আয়তন। এখন আমরা জানি যে আদর্শ গ্যাসের জন্য অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। পাত্রের
আমরা তো এটা অলরেডি জানি। এখন এটা হয় তোমার নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপের, না সরি, এই যে তোমার আদর্শ গ্যাসের ক্ষেত্রে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপের ক্ষেত্রে এইটা প্রযোজ্য। এই যে এই জিনিসটা, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপের জন্য প্রযোজ্য। এটা কেন আমি বলি, দেখো, আমাদের গ্যাসগুলাকে আদর্শ আচরণ করানোর শর্ত কি? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ। তাহলে এই যে কোন ক্ষেত্রে এই গ্যাসের অনুসুমের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হবে? যখন তারা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে কোন ক্ষেত্রে? যখন তাপমাত্রাটা বেশি থাকবে এবং চাপটা অনেক কম থাকবে। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে। কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা যায়, তুমি যখন এর উল্টাটা করবা, অর্থাৎ নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে, এই যে গ্যাসের অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের অলমোস্ট 20% হয়ে যায়। অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের পাত্রের তো এখন দেখো, একটা গ্যাসের অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের অলমোস্ট 20%, তো এইটা কিন্তু নগণ্য না। এটা কিন্তু নগণ্য হিসেবে বিবেচনা করা যায় না। ওকে। তো তখন এটি আর নগণ্য থাকে না। ওকে। এখন একটা জিনিস খেয়াল করো, এটা খুবই ভালোভাবে একটু বুঝবা। ধরো এখানে গ্যাস পাত্র দুইটা যদি আমি আঁকাই, ধরো এটা একটা গ্যাস পাত্র, এটা একটা গ্যাস পাত্র। এখন এইখানে তোমার নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস, আর এইখানে তার উল্টা, এইখানে আছে উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় বাস্তব গ্যাস। এখন এই যে কোনটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে বলো তো? এক নম্বরটা, কারণ এখানে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, এটা আমরা জানি। তো এইখানে এই যে এক নম্বরটাতে যেহেতু এটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, সেহেতু এইখানে কি হবে? সেহেতু এইখানে যে অনুসুমের যে আয়তন, তারা ইচ্ছা মতো ছোটাছুটি করবে এবং এদের আয়তন পাত্রের আয়তনের তুলনায় অনেক বেশি নগণ্য। ওকে। কিন্তু যখন উচ্চ চাপ এবং নিম্ন নিম্ন তাপমাত্রায় বাস্তব গ্যাসটা থাকবে, তখন কিন্তু এরা আর আদর্শ আচরণ করবে না। তখন অণুসমূহের একটা নিজস্ব আয়তন থাকবে।
ধরলাম এগুলা সকল অণুকে তুমি যদি একসাথে করে নিয়ে আসো, তাহলে এইটা হচ্ছে অণুসমূহের আয়তন। এই যে এইটুক অংশ হচ্ছে তখন হয়ে যাবে অণুসমূহের আয়তন। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণটা ইউজ করি, এখানে ভি ছিল কি বলতো? এখানে ভি ছিল গ্যাসের আয়তন অথবা পাত্রের আয়তন। কারণ আমরা পাত্রের আয়তনকেই মূলত গ্যাসের আয়তন বলি, এটা তো আমরা জানি। এবং এইটা, এটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে অণুসমূহের মুক্তভাবে বিচরণের অঞ্চল। অণুসমূহের মুক্তভাবে বিচরণের আয়তন মানে অণুসমূহ কতটুকু অঞ্চল জুড়ে চলাচল করতে পারে। এখন দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে তো যেহেতু অণুসমূহের নিজস্ব কোনো আয়তন নাই, এই যে 1 নম্বর চিত্রটাতে এই যে খেয়াল করো, এইখানে যেহেতু অণুসমূহের নিজস্ব কোনো আয়তন নাই, সেহেতু তারা পাত্রের পুরো আয়তন জুড়েই তারা ছোটাছুটি তো করবে। এখন হুম। এই জন্য আমরা এই ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণে পাত্রের যে পুরো আয়তন ভি, এইটাই কিন্তু ইউজ করছি। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, কিন্তু এখন দেখো, এই যে এইটা, দুইটা পাত্র যদি সেম হয়, যে এইটা ধরো যে ভি লিটার আয়তনের, এইটাও ভি লিটার আয়তনের, কিন্তু এই যে এই ক্ষেত্রে যে দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে এই অণুসমূহ এই কতটুকু অঞ্চল জুড়ে ছোটাছুটি করবে বলতো? তার আয়তনের সমান। না না, এই যে আমি বলি, ধরো এটা আমাদের বইতে অণুসমূহের যে নিজস্ব আয়তন, এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন এই যে 2 নম্বর আহ, চিত্রের মধ্যে এই যে গ্যাস অণুগুলা যা আছে, এই গ্যাস অণুগুলা পুরা ভি আয়তন জুড়ে কি ছোটাছুটি করতে কি পারবে? মানে যে কোনো মুহূর্তে তাদের মুক্তভাবে বিচরণের অঞ্চল কি পুরো ভি হবে? হুম। ভাইয়া। আচ্ছা শোনো, আমি আবার বলি, এই যে এই 1 নম্বর চিত্রের ক্ষেত্রে মানে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় যখন বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ এই যে করে, সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসসমূহের যেহেতু নিজস্ব কোনো আয়তন নেই, সেহেতু তারা পাত্রের পুরো আয়তন জুড়েই তারা ছোটাছুটি করতে পারে। অর্থাৎ যে কোনো মোমেন্টে ওই গ্যাস অণুসমূহের জন্য অবাধ বিচরণের বা মুক্তভাবে চলাচলের অঞ্চল হবে এই গ্যাস পাত্রের পুরো আয়তনটা। এখন এরা যখন আসলে বাস্তব গ্যাসের মতো আচরণ করতেছে 2 নম্বর চিত্রে, তখন ধরো যে এরা যদি যে কোনো জায়গায় যদি এরা যায়, এখন ধরো এরা এই জায়গা থেকে এই জায়গায় আসলো, এই যে গ্যাস অণুগুলা, সেই ক্ষেত্রে দেখো বারবার কিন্তু তাদের যে মুক্তভাবে যে বিচরণের অঞ্চল, এটা কিন্তু আর গ্যাস পাত্রের পুরো আয়তনটা থাকতেছে না। তারা যেইখানে যাবে ওই ভি থেকে কিন্তু বারবার বিটা বাদ যাবে, মানে এই যে বাকি ফাঁকা জায়গাটা হচ্ছে তাদের মুক্তভাবে বিচরণের অঞ্চল। এটা কি হুম। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে একটা জিনিস, এই যে কি ব্যাপার, স্ক্রিন শেয়ার চলে গেছে নাকি? হ্যাঁ। আচ্ছা, এখন আসছে আবার। হ্যাঁ, এখন এই খেয়াল করো, এখন কিন্তু এখানে মুক্তভাবে এই যে এই অংশটুকু মানে ফাঁকা অংশটুকু হচ্ছে তাদের মুক্তভাবে
বিসরণের অঞ্চল, তাহলে এটাকে বইয়ে যেভাবে লিখছে বা অবাধ বিসরণের অঞ্চল, এখানে কি হবে? ভি মাইনাস বি হবে। এটা এটা ক্লিয়ার? হুম। হ্যাঁ, ওকে, এখন দেখো এটা হচ্ছে, এটা হচ্ছে 1 মোল এই বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুসমূহের আয়তন যদি বি হয়, তাহলে N মোলের জন্য এই যে কি হবে? NB হবে। তাহলে এক্ষেত্রে অবাধ বিসরণের যে অঞ্চলটা, এটা হবে কত? ভি মাইনাস NB। এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস এইখানে খেয়াল করো, এই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি যে সমীকরণটা আছে এইখানে, ভি আবারও বলি, এটা হচ্ছে গ্যাস অণু সমূহের অবাধ বিচরণের জন্য যে আয়তনটা সেইটা। তাহলে এখন আমি যদি এই যে উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় যে গ্যাস গ্যাস অণুগুলোর জন্য যে সমীকরণটা লিখবো, এখানে ভি কিন্তু আর ভি থাকবে না, এখানে ভি সমান কি হবে? ভি ভি মাইনাস মাইনাস এনভি হবে। এটা বুঝছো? হ্যাঁ, ওকে, আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে চাপ। আচ্ছা, চাপের ক্ষেত্রে কি সমস্যাটা হয় যে আদর্শ গ্যাসের জন্য অণুসমূহের মধ্যে আচ্ছা, আমরা তো এটা জানি যে আদর্শ গ্যাসের জন্য অণুসমূহের মধ্যে কোনো ধরনের আকর্ষণ অথবা বিকর্ষণ বল নেই, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে তো অবশ্যই অণুসমূহের মধ্যে আকর্ষণ অথবা বিকর্ষণ বল আছে। আর আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে চাপের যে সংজ্ঞাটা পড়ছিলাম, সেটা কি মনে আছে? হুম। ওইটা তো ছিল না এই একক ক্ষেত্র বলে প্রযুক্ত বলকে। হ্যাঁ, একক ক্ষেত্রফলে এই যে প্রযুক্ত বল, এবং এবং বাস্তব গ্যাসের ক্ষেত্রে তো এটা উল্টা, আগে এটা লিখে নেই। এটা কি হবে? বাস্তব গ্যাসের জন্য অণুসমূহের মধ্যে আকর্ষণ অথবা এই যে বিকর্ষণ বল বিদ্যমান বা আছে। এই জিনিসটা খুবই ভালোভাবে এটা বুঝবা। ধরো যে এটা একটা গ্যাস পাত্র, আর এইটা আর একটা গ্যাস পাত্র। এইখানে আমরা কিছু আদর্শ গ্যাস যদি বিবেচনা আমরা করি, আর এইখানে কিছু বাস্তব গ্যাস আমরা যদি বিবেচনা করি। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, ধরো এখানে এই যে বিভিন্ন অণু আছে, এখন তারা এই পাত্রের দেয়ালে এসে ধাক্কা দিচ্ছে। এখন তুমি পাত্রের দেয়ালে ধাক্কার পরিমাণ কি রকম, এইটা দিয়েই তো তুমি চাপের মানটা বের করবা, যে পাত্রের প্রতি একক এই ক্ষেত্রফলে কি পরিমাণ বল প্রয়োগ করতেছে, সেটা দিয়ে আমরা মূলত ওই আদর্শ গ্যাসের জন্য চাপটা পরিমাপ করি। এখন দেখো, এখন বাস্তব গ্যাসের সাথে এদের পার্থক্যটা হয়
কিভাবে, ধরো এখানে একটা অণু, এইখানে একটা অণু, এইখানে একটা অণু, এইখানে একটা অণু, মাঝখানে, এইখানে, আবার আবার ধরো এইখানে। এখন দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেহেতু অণুসমূহের মধ্যে কোনো ধরনের আকর্ষণ অথবা বিকর্ষণ বল নাই, সেহেতু তারা নিজের ইচ্ছা মতো ছোটাছুটি করতে পারে এবং পাত্রের দেয়ালে গিয়ে নিজে স্বাধীনভাবে বল প্রয়োগ করতে পারে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুসমূহের মধ্যে একটা এই নিজেদের মধ্যে একটা আকর্ষণ অথবা বিকর্ষণ বল আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই অণুটা যখন এই পাত্রের দেয়ালে ওই ধরো যে বিভিন্ন দিক থেকে যখন ধাক্কা দিতে যাবে, তখন এর উপর কিন্তু এর আশেপাশের অণুগুলারও একটা প্রভাব বিদ্যমান থাকবে। মানে ধরো এই অণুটা এবং এই অণুটার আছে, এখানে তো দেখা যাইতেছে না এইভাবে, দেখো এই যে এই অণুটা এবং এই অণুটার মধ্যে অবশ্যই একটা আকর্ষণ বল আছে, আবার এই অণু এই অণুর মধ্যে একটা আকর্ষণ বল আছে, মানে এখানে প্রতিটা অণুর সাথে প্রতিটা অণুর এক এক ধরনের আকর্ষণ বল আছে। এখন এই যে একটা অণু যখন আরেকটা অণুকে ধাক্কা দিতে যাবে, তখন এই অণুটা কিন্তু তাকে এই পিছনের দিক থেকে একটা আকর্ষণ বল প্রয়োগ করবে, এই যে সকল অণু। এটা এটাকে এই যে বুঝছো? হ্যাঁ। আবার সেম ভাবে যখন এই দেয়ালকে এসে ধাক্কা দিতে যাবে, তখন এও কিন্তু অন্য অনুসমূহের দ্বারা পিছনের দিকে এক ধরনের আকর্ষণ বল অনুভব করবে। এই জিনিসটা কি ক্লিয়ার? হুম। আচ্ছা, এখন ধরো যে একটা করে অণু দেয়ালকে ধাক্কা দিতে যাইতেছে এবং তারা তাদের আশেপাশের অনুসমূহের দ্বারা এক ধরনের আকর্ষণ বল যদি লাভ করে, তাহলে কোনো ধরনের বল না থাকলে যত জোরে দেয়ালের গায়ে ধাক্কা দিতে পারতো বা বল প্রয়োগ করতে পারতো, এখন পিছনের দিকে একটা আকর্ষণ বল থাকার জন্য কি অত জোরে দেয়ালের গায়ে ধাক্কা দিতে পারবে? না। তাহলে এখানে কি হয় বলতো, এইখানে ধাক্কার পরিমাণ বা বলের পরিমাণটা কমে যায়। তাহলে আমরা জানি পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই এ। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই এ। এখন যদি তোমার ক্ষেত্রফল এক হয়, তাহলে আদর্শ গ্যাসের জন্য আমি যদি F1 আর এর জন্য যদি F2 ধরি, তাহলে বলো তো কোন ক্ষেত্রে এই দেয়ালের উপরে প্রযুক্ত বলটা বেশি হবে? আহ, এটা বলো, আমি তো সবকিছুই এখানে বুঝাইলাম তো। প্রযুক্ত বল বেশি হবে F1 এর ক্ষেত্রে। হ্যাঁ, এইখানে এই প্রযুক্ত বল বেশি হবে F1 এর ক্ষেত্রে। তাহলে এখন কোন ক্ষেত্রে চাপ এই যে বেশি হবে, P1 নাকি P2? P1 এর ক্ষেত্রে হবে। হ্যাঁ, কারণ এখানে তো তো দুই ক্ষেত্রে সেম, আমরা যদি একই ক্ষেত্রফলের উপরে যদি চাপটা বিবেচনা করি, তাহলে তো সেম। মানে যদি সেম হয়, তাহলে যার এফ বড় তার ক্ষেত্রে পি বড় না? হুম। ওকে। এখন তাহলে বলো, এখন কার চাপ তাহলে এই বেশি হবে, P1 অর্থাৎ আদর্শ গ্যাসের চাপ বাস্তব গ্যাসের চেয়ে বেশি হয়। এটা কি বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখানে আসছে যে
বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে, আচ্ছা ধরো এখানে এই দুইটা লাইন লিখে দেই। এইগুলো কিন্তু সৃজনশীলের ব্যাখ্যায় লিখতে হবে, মানে আমি, তুমি এইখানে এটা তো বুঝছো ভালোভাবে, এখন তুমি যা যা বুঝছো ওগুলা আশা করি ভালোভাবে বাংলা ভাষায় সৃজনশীলে লিখতে পারবা। তাহলে বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বল থাকায় গ্যাসের অণুসমূহ দেয়ালে জোরে ধাক্কা দিতে পারে না, এই জন্য বাস্তব গ্যাসের চাপটা কমে যায়। ওকে, তাহলে এখন এখানে কি পরিমাণে চাপ কমতেছে এটার জন্য একটা হিসাব আছে। এখন এখন খেয়াল করো, ধরো এটা একটা বাস্তব গ্যাসের গ্যাস পাত্র। তাহলে এইখানে যে অণুসমূহ আছে তারা পাত্রের দেয়ালে ধাক্কা দিতে গেলে এদের এই পিছনের যেগুলো অণু বা আশেপাশের যেসব অণু, তাদের দ্বারা এক ধরনের আকর্ষণ বলের ফলে এরা আগের মতো ধাক্কা দিতে পারে না, অর্থাৎ আদর্শ গ্যাসের মতো ধাক্কা দিতে পারে না। এটা তো ক্লিয়ার। এখন এখানে এজন্য চাপের মানটা কমে যায় বাস্তব গ্যাসের ক্ষেত্রে। এখন কি পরিমাণ চাপের মান কমে যায়, এখন এখানে চাপ কার জন্য কমতেছে এখানে বলো তো? আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্য না? হ্যাঁ। তো এখানে আন্তঃআণবিক যে আকর্ষণ বলটা, এইটাকে এখন বাস্তব গ্যাস, এখন তাহলে এখানে এই যে খেয়াল করো, এখন এখানে চাপ কি পরিমাণে কমে যায়, এখন আন্তঃআণবিক আকর্ষণ বলের সমান পরিমাণে চাপ এখানে আসলে হ্রাস পায়। এইটা আসলে বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস এটা এই বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে বের করছে। হ্রাসকৃত চাপ, এখানে হ্রাসকৃত চাপ হচ্ছে A/V² ওকে, আর এটা হচ্ছে যে এক মোলের জন্য, না না এটা হচ্ছে দাঁড়াও, এটা এক মোলের জন্য না, এখানে মোট, এখানে যে অ্যাকচুয়াল সূত্র এটা হচ্ছে N²A/V²। এখানে আর আমাদের আগে যে বি ছিল, বি একটা ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, আর এ এ এখানে এ একটা ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। এখন এটা হচ্ছে এন মোলের জন্য হ্রাসকৃত চাপের যে পরিমাণ, এটা হচ্ছে পরীক্ষালব্ধ মান, এটা বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এটা পরীক্ষা করে বের করছেন যে এন মোলের জন্য আন্তঃআণবিক যে আকর্ষণ বলটা এটা হচ্ছে এটা, যে আন্তঃআণবিক মানে যতটুকু আন্তঃআণবিক আকর্ষণ বল থাকবে ঠিক ওই পরিমাণে চাপটা হ্রাস পায়। এটা কি ক্লিয়ার? হুম। ওকে,
তাহলে এখন বলো, আদর্শ গ্যাসের জন্য চাপ এই যে কি হবে? এখন আমি যদি এখানে আদর্শ গ্যাসের জন্য চাপটা আমি হিসাব করি, তাহলে আমি এইখানে যে চাপটা পাবো, একটা জিনিস এখানে খুবই, এটা সুন্দর মতো এটা বুঝো। আমি এখানে যে চাপটা পাবো মানে, তুমি এই পাত্রের দেয়ালে যদি চাপটা পরিমাপ করো, তুমি ধরো একটা চাপ এখানে তো পাবা। এখন এই চাপ প্লাস আন্তঃআণবিক আ- এই বলের জন্য যে চাপটা হ্রাস পাইছে, ওই চাপ আর তোমার পাত্রের দেয়ালে যে চাপটা পাবা, এই দুইটা মিলায়ে আদর্শ গ্যাসের জন্য চাপটা হবে না? হ্যাঁ। ওকে, তাহলে প্রাপ্ত চাপ প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল, এটা আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের প্রাপ্ত চাপ যদি পি হয়, আর আন্তঃআণবিক আকর্ষণ বল তো এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার, তো এটা হচ্ছে পি অফ আইডিয়াল। আর এইটাকে বলা হয় পি অফ রিয়াল, আসলে মানে আদর্শ গ্যাসের জন্য চাপ মানে তুমি পাত্রের দেয়ালে যে চাপটা পাইতেছো এটাই তো আদর্শ গ্যাসের জন্য চাপ। পি রিয়েল মানে হচ্ছে বাস্তব গ্যাসের জন্য চাপ, প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার। আর এইটা এই দুইটা যোগ করে আমাদের এখানে এই কি হবে, আদর্শ গ্যাসের জন্য চাপ। এটা বুঝছো? হুম। ওকে, তাহলে এখন এই যে আমাদের যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণে, এখন আর পি এর পি না লিখে আমরা লিখবো পি সমান এখানে কি হবে, পি আর প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে একদম এগুলো সবগুলা? হ্যাঁ, বুঝছি বুঝছি। ওকে, আর এখন এইখানে এই যে এখন বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস এই যে আয়তনের সংশোধন এবং চাপের কিছু সংশোধন করে একটা নতুন সমীকরণ প্রণয়ন করছে। তো আয়তন সংশোধন, এখন আয়তন সংশোধন করে উনি নতুন যে আয়তনটা পাইছে, ওইটা কি হবে, ভি মাইনাস এন বি। এটা ছিল ভি মাইনাস এন বি। আর চাপের সংশোধন করে, এবং চাপের সংশোধন করে যেটা আসলে এখানে পি কিন্তু প্রাপ্ত চাপ, এটা মনে রাখিও, এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার, এই দুইটা আসছে। এবং এইখানে এ এবং বি দুইটাই হচ্ছে আমাদের ভ্যান্ডার ওয়ালস ধ্রুবক, দুইটাই হচ্ছে ভ্যান্ডার ওয়ালস কনস্ট্যান্ট। ওকে, এখন দেখো, তাহলে এই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণটা তাহলে এখানে এই কিরকম হবে, পি এর জায়গায় হবে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার, ভি এর জায়গায় হবে ভি মাইনাস এন বি, আর এই দিকে কোনো চেঞ্জ নেই। দেখো এইটা কিভাবে আসলো, এটা কিন্তু পুরোপুরি বুঝাইছি। এবং এইটা অনেকগুলা, এখন আমি মুখে যতগুলা কথা বললাম এগুলা কিন্তু সবগুলা বাংলায় লিখে দেওয়া সম্ভব না। তো তোমার কাজ হবে, আমি তো এই ভিডিওটা এখন ইউটিউবে দিয়ে দিব, তোমার যদি সবগুলা মনে না থাকে এগুলো অবশ্যই ব্যাখ্যা সহ নোট করতে হবে এইটা, কারণ তোমার পরীক্ষায় কিন্তু ব্যাখ্যাই লিখতে হবে। সো যা যা বললাম, যা যা বুঝছো সবকিছু ব্যাখ্যা সহ নোট খাতায় লিখতে হবে। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে, এই যে ভ্যান ডের ওয়ালস সমীকরণ কিভাবে আসলো? হ্যাঁ।
এইটাকেই বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ, এবং এটা মুখস্থ রাখতে হবে, সমীকরণটা এবং সমীকরণটার ব্যাখ্যা সহ। এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ওকে। আচ্ছা, এখন আচ্ছা দাঁড়াও, এটার সময় মেবি শেষ।